যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে যারা দেশকে বিভাজন করবে তাদের রুখে দাঁড়াতেও আহ্বান জানান তিনি। রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অপরদিকে বরিশালে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। বিভাগীয় নগরী বরিশালে শিল্পকলা একাডেমিতে সনাতন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশের সব ধর্মের মানুষের সহ অবস্থান এবং সম অধিকার বিশ্বের জন্য অনন্য উদাহরণ উল্লেখ করে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো বিভাজনের চক্রান্ত হলে তা বাস্তবায়ন হতে দেয়া হবে না বলে জানান মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সংখ্যালঘু সম্প্রদায়ের মর্মবেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে ফেসিবাদের একটা বড় হাতিয়ার তৈরি করেছিল, যখন প্রমাণ হয়ে গিয়েছিল এটা ব্যবসা ছাড়া কিছু নয়, তখন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ দৃশ্যমান অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। এদিকে রাজধানীর আইডিইবিতে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিধান শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। অতিথির বক্তব্যে একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাজনের প্রশ্ন কখনোই আসা উচিত নয় ধর্মকে কেন্দ্র করে। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একাত্তরকে না মানলে দেশকেও অস্বীকার করা হয় মন্তব্য করে জুলাইকেও ধারণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা একাত্তরকে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। 1971 সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন অন্য বক্তারা। সর্বোপরি এই অনুষ্ঠানে আশীর্বাদক শ্রীমৎ স্বামী মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ব্যর্থতা দায় স্বীকার করে নৈতিক দিক থেকে এই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তবে গণভোটের রায় মানতে হবে। হঠকারিতা করে জাতির কপালে দুর্ভাগ্য ডেকে আনলে জনগণ ইতিহাসের রাস্তা করে ফেলে দেবে বলেও জানান জামায়াত আমির। এস এম আরিফের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে ধানাই পানাই করা হচ্ছে। গণভোটের রায় নিয়ে আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। দুর্নীতিকে স্বীকৃতি দিয়ে সরকার কর্মসংস্থানের পরিবর্তে চাঁদাবাজির কর্মসংস্থান করছে বলে জানান তিনি। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। জিততে হবে ইনশাআল্লাহ, অশুভ শক্তির বিরুদ্ধে বুক টান করে লড়াই জিতব। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। সে সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাদ বলেন, দেশের পর্যটন খাতকে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। হবিগঞ্জ সদর মডেল থানায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ 10 নেতা এবং অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। অভিযোগে বলা হয়, গত 28 জুলাই শহরের কোট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। এছাড়া কয়েকটি আইফোন ও নগদ অর্থ ছিনে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ বিষয়ে রুকন দাবি করেন, এনসিপি নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পুনরায় ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে গুলশান, শ্যামলী সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। প্রধানমন্ত্রী বিকেল 4:05 গুলশানের বাসভবন থেকে বের হন। তিনি নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী গাড়িতে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। সবাই মিলে মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উদ্যোগে রক্তদাতা সম্মাননা 2026 শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের ডাটাবেস তৈরির পরামর্শ দেন। এছাড়া থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। এ সময় তিনি রক্তদাতাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে সবাইকে রক্তদানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন। দেশবাসীকে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায় সদর হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে। প্রত্যন্ত গ্রামেও উপসর্গ শনাক্ত করা যায়। স্বেচ্ছায় রক্তদাতাদের তাদের এই অভাবনীয় মানবিক কাজের জন্য জানাই অভিনন্দন ও মোবারকবাদ। রাজধানী জুড়ে প্রকট আকার দেখা দিয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে প্রয়োজনের তুলনায় অপ্রতুল গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহন ও অন্যান্য পরিবহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানী জুড়ে দেখা দেয়া সিএনজি সংকট কাটছে না। এখনও গ্যাস পেতে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের ফ্লো অনেক কম,
দীর্ঘ অপেক্ষা শেষে যে পরিমাণ গ্যাস পাচ্ছেন তা অপ্রতুল বলছেন চালকরা। অনেক পাম্প তো বন্ধই হয়ে গিয়েছে, যে সিটি পাম্প ছিল ওখানে থেকে নিতাম, তো হচ্ছে এইটা মাঝে মধ্যে পাওয়া যায়, তাও প্রেশার থাকতেছে না, অল্প 250, 300, 400 টাকার গ্যাস ঢুকে, এতে কোনো লাভ হয় না। আবার দেখা যায় অনেক বড় লম্বা সিরিয়াল, সার্জেনে পাম্প বন্ধ করে দেয়, পুলিশে পাম্প বন্ধ করে দেয়, কারণ রাস্তা জামজট হয়ে যায়। এখানে মহা সমস্যার ভিতরে। বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা। অল্প গ্যাসে যাত্রী পরিবহন হয়ে দাঁড়িয়েছে কষ্টসাধ্য, প্রভাব পড়েছে তাদের আয়ের উপর। গ্যাস মনে করেন যদি লাগে 300 টাকা পাওয়া যায়, 80 টাকা, 90 টাকা, 70 টাকা, কোনো কোনো পাম্পে তো 20 টাকা 30 টাকা ঢোকে। পরশু দিন 5 ঘন্টা দাঁড়াই পাইছি 120 টাকার গ্যাস, আজকে সকালে 2 ঘন্টা দাঁড়াই 100 টাকার, আর এখন 1 ঘন্টার মতন দাঁড়াইছি। সরবরাহ স্বাভাবিক করে দ্রুতই সমস্যা সমাধানের দাবি চালকদের। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। গ্যাস বিদ্যুতের সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি আর সাম্প্রতিক নানা অস্থিরতায় থমকে গেছে শিল্পের চাকা। এর জেরে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক। অনিশ্চয়তা আর অভাবের ছায়ায় দিন কাটছে তাদের। বিস্তারিত গাজীপুর থেকে জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। বুড়হলে যেখানে লাখো শ্রমিকের পদচারণায় মুখর থাকত পথঘাট, সেই শিল্পনগরী গাজীপুর এখন কর্মহীন মানুষের দীর্ঘশ্বাস। একের পর এক কারখানার চাকা থেমে গেছে অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতায়। সম্প্রতি মহানগরের বুটবাজার এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তেজনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইউনিক ডিজাইনার্স ও ইউনিক ওয়াশিং। এক সিদ্ধান্তে কাজ হারান 1800 শ্রমিক। 4 মাস ধরে টানা আমরা কোনো বেতন পাচ্ছি না। আজকে বেতনটা দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমাদের আইনে যা ধারা করা লাগছে আমাদের মনের ভিতরে ঢুকতে দিতেছে না। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দীর্ঘদিন ধরেই দুঃখছিল প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে যোগ হয়েছে অভ্যন্তরীণ নানা দাবিতে শ্রমিক আন্দোলন। ফলে বাধ্য হয়েই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। আমাদের গ্যাসের উপর বেস করে আমাদের বয়লার চলে, আমাদের ড্রায়ার চলে, আর আমাদের স্টিম ড্রায়ার, গ্যাস ড্রায়ার দুইটাই আছে। গ্যাসের উপরই নির্ভর করে একটা ওয়াশিং এর মেইন মাদার একটা গ্যাস। শ্রমিক প্রতিনিধিদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে শিল্প খাতের অস্থিরতা কাটাতে সরকারের ঘোষিত ইস্তেহারের বাস্তবায়ন জরুরি। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমি যদি মনে করি যে সে যদি 1 কোটি বা 1.5 কোটি বলেছে যে আমাদের তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটা যদি সে বাস্তবায়ন করে, আমি মনে করি শ্রমিক অঞ্চলে একটা স্থিতিশীল অবস্থা পরিস্থিতি বিরাজ করবে। গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গত 2 বছরে আর্থিক সংকট, গ্যাস বিদ্যুতের তীব্র ঘাটতি এবং বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হয়ে বন্ধ হয়েছে 158টি শিল্প প্রতিষ্ঠান। বন্ধ কারখানা চালুর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও যদি হয়ে যায়, খুব শীঘ্রই সেই প্রণোদনা আসবে আমাদের জানা মতে। সেটা হলেও হয়তো আমাদের কিছু শ্রমিক যে এখনো বেকার কর্মহীন আছে তাদের একটা কর্মসংস্থান হবে। তখন এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অসন্তোষ বর্তমানে নাই। সরকার, শ্রমিক এবং মালিকের সমন্বিত উদ্যোগে পারে এই শিল্পকে বাঁচিয়ে তুলতে। চঞ্চল খান, মাইটিভি, গাজীপুর। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ বাড্ডা থানার কমিটির আয়োজনে জুলাই স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদী হাসিনাকে হঠাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ করেনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সিনিয়র সহসভাপতি ফারুক, বাড্ডা থানার সভাপতি রিপন আহমেদ, সাধারণ সম্পাদক তালুকদার জাহিদ ইমন প্রমুখ। তারা জুলাইয়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের চালানো বর্বরতার কথা ভুলতে পারবে না, এই ফ্যাসিস্টদের সাথে আপোষ করবে না। কাজে আজকে আওয়ামী লীগের এই ফ্যাসিস্টদের সমর্থনে যারা চিপায় চাপায় থেকে, অলিগলি থেকে ভোরবেলায় মিছিল বের করে কিংবা এই জঙ্গি মিছিল, গুপ্ত মিছিল করে ভাবছেন যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে, তারা বোকার স্বর্গে নয়, আহাম্মকের স্বর্গে বসবাস করবে। জুলাই অভ্যুত্থানের নানা উপাখ্যান তুলে ধরতে 1 থেকে 4 আগস্ট পর্যন্ত 4 দিন ব্যাপী বিভিন্ন আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ কর্মসূচি তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে ডাকসু জিএস ও শিবিরের প্রচার সম্পাদক SM ফরহাদ শিশু কিশোর সহ সবাইকে নিয়ে আয়োজনে আসার আহ্বান জানান। ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শিশুরা এখানে তারা বিস্মিত হবে প্রত্যেকটা বিষয় ধরে, এবং তারা জুলাইয়ের সাথে কানেক্ট ফিল করবে। কারণ আমরা দেখেছি জুলাইয়ে অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিল। আপনারা দেখবেন যে জুলাইয়ের শিশুদের স্লোগান আমাদেরকে ওই সময় নাড়া দিয়েছে। জুলাইয়ের সময়টা কি ভয়ঙ্কর ছিল, কিংবা অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয়, কেমন করে একজন শিশুকে সাহসী হিসেবে নিজেকে ডেভেলপ করতে হয়, এই মোটিভেশন দিবেন, এই অনুপ্রেরণা তৈরি করবেন আপনার শিশুর হৃদয়ে আমাদের এই আয়োজনে এসে। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন করেছে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে পৌঁছান তিনি। জানা গেছে সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। রাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরও জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি 3 দিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গোর। রাজধানীর বাজারে এ সপ্তাহে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ঊর্ধ্বগতির এই দামে নাভিশ্বাস ক্রেতাদের। সবজির দাম বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। মধ্যবিত্তের পাতে ব্রয়লার মুরগি আর পোলাও এখন যেন দুঃস্বপ্ন হচ্ছে দিন দিন। গেল এক সপ্তাহে শুধু পোলাওয়ের চালে কেজিতে বেড়েছে 80 টাকারও বেশি। আয়ের সাথে বাজারের ঊর্ধ্বমুখী এই দামের মিল না থাকায় মধ্যবিত্তরা কোনোভাবেই মেলাতে পারছেন না খরচের হিসাব। এ নিয়ে আরও থাকছে সাদি হক মৌয়ের রিপোর্টে। সবজির এই আগুন দামের কারণে বাজারে এসে পকেটের হিসাব মেলাতে পারছে না সাধারণ মানুষ। মানুষ আমরা এখন তো হিসাবে তো নাই, হিসাবে ছাড়াও মানে টাকা নিয়ে আসি আইনা এখানে খরচ করে চলে যাই, বাসায় যায় মন খারাপ হয়। বাজারে এখন প্রায় সব সবজির দাম যেন সেঞ্চুরির কাছে। এই নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা। উস্তে 120, বেগুন হলো যে এটা কালারটা হলো আপনার 200 টাকা, আর সাদাটা 180 টাকা। কাঁচামরিচ হলো আপনার 360 টাকা কেজি। শসা হলো কি আপনার 80 টাকা, এটা হলো 120 টাকা। আর গাজর দেশিটা হলো 100 টাকা, চায়নাটাও 100 টাকা। ছোট ছোট লাউ 100 টাকা। আমাদের একবেলা খাবারের কয় টাকা হিসাব করে দেখেন। রুই, কাতলা আর জাতীয় ইলিশ এখন ধরা ছোঁয়ার বাইরে। আর তাই তো আমিষের চাহিদা মেটাতে কম দামের মাছ এখন ভরসা মধ্যবিত্তের। তাও কি কম, তেলাপিয়ার কেজি প্রায় 250 টাকা। রুই, কাতল সবকিছুর দামই অনেক বেশি। তেলাপিয়া এক জায়গায় জিজ্ঞেস করলাম, বললো এটা ছোট সাইজ, তাজা অবশ্য, ওটা 240 টাকা। ব্রয়লার মুরগি কেজি 200 টাকা আর সোনালী মুরগি 340 টাকা। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম, ডজন 150 টাকা। তাদের মুরগির খাবার দিয়ে, তারপরে তাদের কর্মচারী বেতন দিয়ে তাদের পোষতেছে না, তার কারণে আপনার গিয়া ডিমের দাম বাড়ানো হয়েছে। এদিকে চড়া দামে বিক্রি হচ্ছে সুগন্ধি পোলাওয়ের চাল। এর খোলাটা আমাদের করে হচ্ছে 195 টাকা, বিক্রি করছি 200 টাকা। আর প্যাকেট আমাদের বর্তমানে বাজারে যে রেট আসছে এটা হলো 210 টাকা কিনা পড়ছে, বিক্রি করছি 220 টাকা। তবে অসাধু কিছু কর্পোরেট ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার আশায় রপ্তানি এবং বিপুল পরিমাণ পোলাওয়ের চাল মজুত করে রাখার জন্য হঠাৎ এই সংকট বলে মনে করেন ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতি। খাদ্য মন্ত্রণালয় এবং আমাদের যারা কৃষি মন্ত্রণালয় সহ বাণিজ্য মন্ত্রণালয় সেই এক্সপোর্ট যে পারমিটটা দেয়, সেখানে আপনি জানেন যে সুগন্ধি চাল বছরে প্রায় 20 লাখ টন উৎপাদন হয় এবং সেখানে 20 লাখ টনের হয়তো 20,000 টনের পারমিশন দিয়েছে, তাহলে 1%ও না। ঢাকাতে যে বড় বড় যে আড়তগুলো আছে সেখানে অন্তত 15 থেকে 20 দিনের কিন্তু মজুদ থাকে, কিন্তু 1 দিন 2 দিন বৃষ্টি হলে তখন এই অজুহাতে আবার চালের দাম বাড়িয়ে দেয়। মূলত এখানে ব্যবসায়ীরা এবং এই কর্পোরেট গ্রুপগুলো এবং আমাদের বড় বড় মিলারটা এই কারসাজি করছে, এবং সেটার ব্যাপারে আমি বলবো যে সরকারের এখানে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
নৃত্য কবিতায় স্মরণ করা হলো জননী সাহসিকা সুফিয়া কামাল আর শহীদ জননী জাহানারা ইমামকে। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে তাদের সংগ্রামের বীরগাথা শীর্ষক অনুষ্ঠানে কথায় স্মৃতিচারণায় উঠে আসেন এই দুই নারীর ব্যক্তিত্ব। আজ শুক্রবার সন্ধ্যায় আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রেরণাদাত্রী এই দুই মহীয়সী নারীর স্মরণালেখ্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজে নারীরা সব সময় অবহেলিত, তার মাঝেও সুফিয়া কামাল ও জাহানারা ইমামের মহান মুক্তিযুদ্ধেও তাদের অবদান অনন্য। তারা পুরো জাতিকে অন্যায় প্রতিবাদী হতে অনুপ্রাণিত করেছেন, যা তাদেরকে অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। অনুষ্ঠানে তথ্যচিত্রগুলোতে সুফিয়া কামাল ও জাহানারা ইমামের জীবনের বিভিন্ন ঘটনা এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রাসঙ্গিক নানা ঘটনার বর্ণনা করা হয়। সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে নৃত্য এবং আবৃত্তি পাঠ করা হয়।